সুনামগঞ্জের ছায়া ঘেরা স্বপ্নপুরী। একবার ভেবেই দেখুন তো, সবুজে ঘেরা পাহাড়, জলজ রাজ্যে নৌকার হেলে দিল চলা, আর অসীম নীলাকাশে মেঘের খেলা। এই সব মিলিয়ে স্বপ্নপুরী সুনামগঞ্জ। তাই আমিও রওনা হয়েছিলাম সুনামগঞ্জের পথে। টাঙ্গুয়ার হাওর, বারিক্কা টিলা, জাদুকাটা নদী আর লাউয়ের গড়ের পাহাড়, এই অনিন্দ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ডেকেছিল বারবার। এই ভ্রমণ কেবল ঘুরে বেড়ানো নয়, ছিল প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ সংলাপ। চলুন আপনাকেও নিয়ে যাই এই রঙিন অভিজ্ঞতায়। এক বৃহস্পতিবার রাতে অফিসের সব ঝামেলার কাজ শেষ করে ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই ফুল স্লিপার বাসের সাথেই রওনা হয়েছিলাম আমি ঢাকা থেকে সুনামগঞ্জের পথে। ঢাকা থেকে সুনামগঞ্জে অনেকগুলো কোম্পানির নন এসি বাসের পাশাপাশি বেশ কিছু এসি বাসও চলাচল করে, তবে এই রুটে সর্বপ্রথম স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে বেঙ্গল পরিবহন। পরবর্তীতে এই রুটে যাত্রা শুরু করে বর্তমান স্লিপার বাস দিয়ে যাত্রীদের মনে জায়গা করে নেওয়া অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেস। এই রুটটিতে ইম্পেরিয়াল এক্সপ্রেসের ইকোনমি ক্লাস এসি বাস, সুইট ক্লাসের বাস, স্লিপার বাসও চলাচল করে। ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া 1200 টাকা, সুইট ক্লাস বাসের সিটের ভাড়া 1300 এবং স্লিপারের ভাড়া 1600 টাকা। ঢাকার আরামবাগ থেকে রাত 11টায় আমরা রওনা হই সুনামগঞ্জের পথে। তবে আনুমানিক রাত 2টার মধ্যে আমরা পৌঁছে যাই হোটেল জান্নাতে। রাত 2:10 আমাদের বাসটি এই হোটেলটিতে যাত্রা বিরতি দেয়। ইম্পেরিয়াল এক্সপ্রেসের সবগুলো বাসই এই জায়গাতে যাত্রা বিরতি দিয়ে থাকে, তবে ইম্পেরিয়াল এক্সপ্রেস ছাড়াও গ্রিন লাইন এবং শ্যামলী এনার ট্রাভেলস অথবা যতগুলো স্লিপার বাস চলাচল করে সবগুলো বাসই এই জায়গাতেই যাত্রা বিরতি দিয়ে থাকে। রাত 2:45 আমরা হোটেল থেকে বের হই আর বিশাল এক জ্যামের মধ্যে পড়ে যাই। এই জায়গাতে আমাদের প্রায় সকাল 7টা বেজে যায় আর সুনামগঞ্জ শহরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সকাল 10টা পার হয়ে যায়। মূলত ভৈরব ব্রিজে একটি বাস উল্টে গিয়েছিল, আর যার কারণে একপাশে রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের এই জায়গাতে 5 ঘন্টা সময় অতিবাহিত হয়। তবে সবচেয়ে মজার বিষয় হলো, যখন আমরা সুনামগঞ্জের একেবারে কাছাকাছি পৌঁছে যাই সেই মুহূর্তে শুরু হয় তুমুল বৃষ্টি আর দুপাশে নীল জলরাশি। সব মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যা আসলে বলে বোঝানোর মতো নয়। গত রাত 11টায় আমরা ঢাকা আরামবাগ থেকে রওনা হয়েছিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে, তবে আমাদের পৌঁছাতে সকাল 10টা বেজে গেছে। এর কারণটা হলো ভৈরব ব্রিজের ওইখানে একটা অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 3 ঘন্টার বেশি ওই জায়গাতে জ্যামে আটকাইছিলাম। আমরা পৌঁছাতে প্রায় 11 ঘন্টা সময় লেগে গেছে। আর আমার আজকে ট্রাভেল পার্টনার ট্রাভেল অফ লাইফের রাফি। যেহেতু আমরা হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া সুনামগঞ্জে এসেছিলাম, তাই আগে থেকে কোনো বোটও আমাদের বুক করা ছিল না। তবে আমরা সুনামগঞ্জ আসতে আসতে 2-3টা বোটের সাথে কথা বলে নিই। এর মধ্যে অর্থাৎ আমাদের আজকে যেই বোটে যাবার কথা ছিল তার নাম ছিল ভেলা, তবে তার ছাড়ার সময় ছিল সকাল 10টা। আর আমরা যখন নেমেছি বাস থেকে সেই মুহূর্তে 10টা পার হয়ে গেছে। নাস্তা করে যখন তার সাথে যোগাযোগ করি প্রায় 11:15টা, এরই মধ্যে বোট ছেড়ে চলে গিয়েছে। তাই আমরা আসলে উপায় না দেখে বেশ কয়েকটা ঘাটে ঘুরেছিলাম যদি কোনো বোটের দেখা পাই। তবে শেষ পর্যন্ত বেশ কয়েকটা বোট পেয়েছিলাম, তবে তারা অনেক বেশি চার্জ করছিল। শেষে বাধ্য হয়ে আমরা বোট না নিয়ে একটা বাইক ভাড়া করে ফেলি। এই বাইকে আমরা মূলত আজ সারাদিন ঘুরে বেড়াবো এবং বেশ কয়েকটা দর্শনীয় স্থান অর্থাৎ পর্যটনীয় স্থানগুলো ঘুরে দেখব। এই মুহূর্তে রয়েছে সুরমা ব্রিজ, আর সুরমা ব্রিজের পাশেই বেশ কিছু বাইক আপনারা পেয়ে যাবেন। বাম পাশে যেগুলো দেখছিলেন তাদের সাথে কথা বললেই আপনারা মূলত বাইকটা সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন। আর এই সুরমা ব্রিজ অতিক্রম করেই মূলত আমরা যেই জায়গাগুলো আজ ঘুরবো সেই জায়গাগুলোর উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। বেশ ভালো সূর্যের তাপও রয়েছে আর আকাশেও বেশ সারি সারি মেঘের ভেলাও দেখা যাচ্ছে। তবে মনে হচ্ছে যে আজকের ভ্রমণটা খুব একটা খারাপ হবে না। আর এই হলো সুরমা নদী। সুরমা নদীর উপরে হার্ডিং ব্রিজ, যার উপরে পিচ ঢালা। এই ব্রিজ অতিক্রম করলেই আসলে মূল যে পর্যটনীয় স্থানগুলো সেইগুলোর দিকে আমরা রওনা হচ্ছিলাম। সুরমা ব্রিজ অতিক্রম করার পরে পুরো গ্রামের একটা ফিল্ড রয়েছে, দুপাশে সবুজের সারি আর আকাশে রয়েছে গুচ্ছ গুচ্ছ সাদা সাদা মেঘ। আমরা এই বাইকটি ভাড়া করার আগে আমাদের বোটের সাথে কথা বলে নিয়েছিলাম। তারা যেহেতু আর আধা ঘন্টা থেকে 40 মিনিট আগেই রওনা হয়ে গিয়েছে, তাই আমরা চেষ্টা করেছিলাম আমাদের বোটটি আবার ধরার জন্য। বোটের ম্যানেজার বলেছিলেন তারা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছে, আমরা যেন টেকেরহাট চলে যাই, সেখান থেকে একটা স্পিড বোট নিয়ে ওয়াচ টাওয়ারে পৌঁছে যাই। বাট আমরা যখন খোঁজ খবর নিলাম যে একটা স্পিড বোটের ভাড়া টেকেরহাট থেকে প্রায় 8 থেকে 10,000 টাকা, তাই আর ওদিকে প্ল্যান না করে এই বাইকটি ভাড়া করি। আপনারা যখন বাইকে ভ্রমণ করবেন সেক্ষেত্রে যারা বাইকার থাকবেন তারা কিন্তু ভাড়া অনেক বেশি চায়, 15 থেকে 1800 টাকা। তবে আপনারা একটু দামাদামি করে নেবেন। আমরা 5 থেকে 6টি স্পট ঘুরবো আর বাইক ভাড়া করে নিয়েছিলাম 1000 টাকায়। হ্যালো এভরিওয়ান, আমি ধ্রুব। গত রাতে আসছিলাম সুনামগঞ্জে, তবে প্ল্যান ছিল মোটামুটি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বেস্ট যে বোট মানে ভেলাতে করে আজকে সারাটা দিন ঘোরার প্ল্যান ছিল। তবে আমাদের সুনামগঞ্জে আসতে আসতেই প্রায় সকাল 10:30 হয়ে গেছে, আর এর মধ্যে আমাদের বোটটাও ছেড়ে দিছে, তাই আর বোটটা পাই নাই।
তো এরপর অনেকগুলো ওয়ে ছিল আসলে বোটে যাওয়ার জন্য, তো আসলে ওইভাবে প্ল্যান না করে আমরা একটু অন্য রুটে ঘুরতেছি। কারণ যেহেতু আমরা শুধুমাত্র আজকের দিনটাই থাকবো, থেকে দেন আবার ঢাকা ব্যাক করবো, তো প্ল্যান একটু অন্যভাবে সাজাইছি। আর সেই প্ল্যানটা হলো আমরা আসলে একটা বাইক ভাড়া করে নিচ্ছি। এই বাইকটা আমাদের 4 থেকে 5টা পয়েন্ট ঘোরাবে আছে। তো ওই বাইকটাতেই এখন আসলে সবগুলো পয়েন্ট ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি, আর যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পর পরই। এখন আমরা রয়েছি বিশ্বম্বরপুর বাজারে। এখন ঘড়ির কাঁটা সকাল 11টা 28 মিনিট, আর আমরা রওনা হয়েছিলাম সুরমা ব্রিজের সামনে থেকে সকাল 11টা 10 মিনিট নাগাদে। পুরো একটা গ্রাম্য পরিবেশ, অনেকটাই সরু রাস্তা, অর্থাৎ বলা যায় 1 লেনেরই। গ্রামের রাস্তা যেহেতু দুপাশ থেকে ছোট ছোট অটো আর বাইক ছাড়া কিছুই চলছিল না এই জায়গাতে। তবে দূরে ভারতের বেসিক্যালি ড্রাইভার সাহেব বলছিলেন যে 7 সিস্টার সেই পাহাড়গুলো, আর এই পাহাড়ের উপরের দিকে বেশ ভালোই মেঘের হাতছানি ছিল। আমরা মূলত আজ যে ড্রাইভার সাহেবের সাথে রওনা হয়েছে ভ্রমণ করার উদ্দেশ্যে, তিনি আমাদের সর্বপ্রথম নিয়ে যাবেন জাদুকাটা নদীতে। সেখানে জাদুকাটা ভিউ পয়েন্ট, লাউয়ের গড়, এরপরে নদী অতিক্রম করার পরে বারিকা টিলা, নীলাদ্রি, তাহিরপুর বাজার, লাকপাছড়া, শিমুল বাগান হয়ে আবারও সুনামগঞ্জে। তবে যদি আমরা বোটে ভ্রমণ করতাম তবে হয়তো এই জায়গাগুলো বোটেই ঘুরতাম, এছাড়াও ওয়াচ টাওয়ার এবং টাঙ্গুয়ার হাওয়ারটাও ঘুরে দেখতাম। তবে যেহেতু বোটে যাইনি, বাইকে যাচ্ছি, তাই মূলত স্থলপথে যেসব জায়গাগুলো ঘুরে দেখা সম্ভব সেই জায়গাগুলোতেই আমরা আজ গিয়েছিলাম। দূরের যে পাহাড়গুলো ছিল, এই পাহাড়ের কোল ঘেঁষে যে মেঘগুলো আকাশের দিকে উড়ে যাচ্ছিল, সেগুলো আসলে দূর থেকে দেখলে মনে হচ্ছিল কেউ হয়তো নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে, যার কারণে এরকম ধোঁয়া উঠছে। তবে একটু ক্লোজলি যখন দেখলাম তখনই বুঝলাম এগুলো আসলে মেঘ। দুপুর 12টায় পৌঁছে যায় লাউয়ের গড়ে। আর এই হলো সেই নীল জলরাশির জাদুকাটা নদী। মূলত এই জাদুকাটা নদী অতিক্রম করলে এই পাশেই রয়েছে আসলে শিমুল বাগান, আর ঠিক অপোজিট প্রান্তে এই পাশেই রয়েছে বারিকা টিলা। এই জায়গাতে আসার পরে আমরা প্ল্যান করলাম যে আমরা প্রথমে শিমুল বাগান না যেয়ে বারিকা টিলা হয়ে বাকি জায়গাগুলো ঘুরে দেখব, যার কারণে আমরা ওই নদীর ঘাট থেকে একটু সামনের দিকে এই বালুচর হয়ে এগোচ্ছিলাম সামনের দিকে। এই জায়গাতে নদী অতিক্রম করতে হবে ইঞ্জিন চালিত নৌকার সাহায্যে, আর যেই নৌকাগুলো বারিকা টিলা হয়ে অন্য দিকে যায় সেই নৌকাগুলো সামনের দিকে আরো একটি জেটি ঘাট রয়েছে, ওই ঘাট থেকেই মূলত চলাচল করে। এই ঘাটে ইঞ্জিন চালিত নৌকা রয়েছে, যেই নৌকাতে এক একজন পার হতে লাগে 10 টাকা, আর যদি মোটরসাইকেল থাকে সেই মোটরসাইকেলের ভাড়া আরো 10 টাকা। এই জায়গাতে শুধু আমরা নই, অনেকেই বাইক নিয়ে এসেছে। আসলে যারা বোট মিস করেছে বা যারা শুধুমাত্র আজকের দিনটাই ঘুরবে, তারাই মূলত এরকম বাইক ভাড়া নিয়ে থাকে। এই যে সিরিয়াল দিয়ে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এ পাশে যে সবুজ ঘন পাহাড় দেখতে পাচ্ছেন, এটি মূলত লাউরের গড়ের যে পাহাড়, সেই পাহাড়টা। এই পাশে একটা বোট দেখতে পাচ্ছেন, যারা মূলত সকাল সকাল এসে রওনা হয়েছে বিভিন্ন জায়গাগুলো ঘোরার জন্য, তারাই আসলে এই বোটটি এই জায়গাতে থামিয়ে গোসল টোসল করছিলেন অনেকেই। যদিও এই বোটগুলো মূলত বিরতি দেয় ওয়াচ টাওয়ারে। আর এই হলো আমাদের বাইকটা, সবগুলো বাইকে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, কেননা ইতিমধ্যে যে ইঞ্জিন চালিত নৌকা, সে নৌকা চলে এসেছে এবং নৌকা থেকে অনেকেই নামছে। আমরাও কিছুক্ষণের মধ্যে এই নৌকার মাধ্যমে ওই পারে চলে যাব। তবে নৌকাতে ওঠার সময় কিছুটা ভয় পেয়েছিলাম, কারণ অনেকগুলো বাইক ছিল এবং বেশ কিছু মানুষও ছিল। তবে আস্তে আস্তে যখন মানুষ সব পেছনে এবং বাইকগুলো আস্তে আস্তে ভেতরে ঢোকানোর পর গুছিয়ে নিচ্ছিল, তখন মোটামুটি কিছুটা স্বস্তি পেয়েছি। কেননা এতগুলো বাইক এবং এতগুলো মানুষ নিয়ে এই নৌকা কিছুটা ভয়ই লাগছিল, কেননা এই নদীর গভীরতা কতটুকু আমার যদিও জানা নেই, তাই একটু আসলে ভয় পাচ্ছিলাম। বাট পরবর্তীতে সব ঠিকঠাক হয়ে গিয়েছে। আর এখন রয়েছে জাদুকাটা নদীতে। এই নদীর পানির কালারটা সম্পূর্ণ ভিন্ন, পুরো পানির কালারটা সবুজ রঙের। তবে এই নদীর নাম যে জাদুকাটা, তা বাস্তবে না আসলে কখনোই বুঝতে পারবেন না। এই নদীর নাম যেমন জাদুকাটা, তার আশপাশের যে নগরীগুলো বা যে পরিবেশটা, সেটা আসলে জাদুর তৈরি বলে মনে হচ্ছিল আমার চোখে। এই পুরো নদীটা অতিক্রম করতে আমাদের প্রায় 18 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। এরপরে এপারে এসে আসলে সবাই নামাজ আদায় করে নেয়, কেননা আজ ছিল জুম্মাবার। এরপরে আমরা চলে যাই বারিকা টিলাতে। আর এই জায়গা থেকে, অর্থাৎ এই বারিকা টিলা থেকে চারপাশের ভিউটা একবার আপনি চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করুন, কেননা এতটাই সুন্দর এই চারপাশটা, যা আসলে কখনোই বলে বোঝানো সম্ভব না। ওই পাশে পাহাড়, মাঝখানে জাদুকাটা নদী, আর আমরা দাঁড়িয়ে রয়েছি টিলার উপরে। সরকারি ছুটির দিন থাকার কারণে এই জায়গাতে বেশ ভালো পর্যটকের চাপ রয়েছে। তবে অন্যান্য দিন এত পরিমাণ চাপ থাকে না। স্থানীয় এই ফলের দোকানদারের কাছ থেকেই যা জানতে পারলাম। আর এই জায়গাতে বেশ কিছু ফল যেমন কলা, লেবু, আনারস, পেঁপে এবং বেশ কিছু ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছিল। এই ফলগুলোর স্বাদ নেওয়ার জন্য আমরাও এখানে একটা পেঁপে ট্রাই করেছিলাম, তবে যথেষ্ট মিষ্টি ছিল। যেহেতু এই ফলগুলোতে কোনো প্রকার সার নেই, নর্মালি প্রাকৃতিক সারের মাধ্যমে এই ফলগুলো উৎপাদিত হয়ে থাকে। তবে আমরা যখন এপারে আসছিলাম ওই মুহূর্তে আকাশে এতটা মেঘ ছিল না বা এতটা মেঘাচ্ছন্ন ছিল না, যতটা এখন অলরেডি হয়ে গিয়েছে।
এরপরে এই জায়গা থেকে আমরা এগিয়ে যাই আরো সামনের দিকে। বারিকা টিলাতে আমরা প্রায় 20 থেকে 25 মিনিটের মতো অপেক্ষা করে এগোতে থাকি আবারও সামনের দিকে। এই জায়গাতে আরো একটা ভিউ পয়েন্ট রয়েছে, তবে আমরা এই জায়গাতে নামিনি, এগোতে থেকে সামনে। এই জায়গাতে রাস্তা বেশ ঢালু, তবে আমাদের যিনি বাইকের ড্রাইভার ছিলেন তিনি অনেকটা এক্সপার্ট, যার কারণে আমরা আর বাইক থেকে নামিনি, এখানেই বসে থাকি এবং তিনি খুব সাবধানতার সহিত এই ঢালু জায়গাটা অতিক্রম করে সামনের দিকে আমাদের নিয়ে যায়। আবারও সবুজের সমারোহ এবং সবুজের এই সারি সারি পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আরো সামনের দিকে। তবে এই সবুজ যে পাহাড়টি তা আসলেই দৃষ্টিনন্দিত এবং বারবার আসতে যে কারোই মনে বারবার ছাড়া দেবে। আমাদের যিনি আজকের গাইড অথবা বাইকার বলি না কেন, তিনি বলছিলেন এই জায়গার ভিউ পয়েন্টটা নাকি যথেষ্ট সুন্দর, আর এই জায়গাতে পাহাড়ি ঝর্ণার নাকি একটা ঝিরিও রয়েছে। আর এই জায়গাতে যখন পাহাড়ি ঢল আসে তখন নাকি প্রচুর পরিমাণ পাথর বেয়ে আসে এই ঢলের সাথে, আর এই ঢলের পানি মোটামুটি টেকের ঘাটের যে রোড বা একটি ছোট্ট নালার মতো সৃষ্টি হয়েছে, তবে নালা না, একটা বিল বলা চলে। তবে এই জায়গার ভিউ পয়েন্টটা যেমনটা সুন্দর সেরকম পানির একটা কলকল টানও রয়েছে। ঢলের পানির আওয়াজটা কিরকম তা একটু শোনানোর চেষ্টা করেছিলাম। তবে এই জায়গাতে দূরে ছোট ছোট বেশ কিছু আলোর বা ল্যাম্প পোস্ট রয়েছে, মূলত এই জায়গাটা ইন্ডিয়ান বর্ডার, আর ওই পাশে ভারতীয় বিএসএফ বাহিনী রয়েছে। কিছু দূর গেলে লাল পতাকা রয়েছে, এই পতাকা ক্রস করা নিষেধ। আর ওই দূরে দেখা যাচ্ছে ভারতীয় কিছু রাস্তা এবং ওই জায়গাতে বেশ কিছু গাড়িও চলাচল করছিল। তবে পাহাড়ের ভিউটা যথেষ্ট সুন্দর আমার কাছে লেগেছে এখানে। এই মুহূর্তে আমরা রয়েছি নীলাদ্রি লেকে। তবে এই জায়গাতে আসার পূর্বে আমরা টেকেরঘাট বাজারে লাঞ্চের জন্য বিরতি দিই। ওইখানে প্রায় খাওয়া দাওয়ার পরে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, তাই এক জায়গাতে বসে অপেক্ষা করে পুনরায় আমরা রওনা হই, আবার সামনের দিকে এগোচ্ছিলাম। তবে এই জায়গার ভিউটা যথেষ্ট সুন্দর, এক পাশে পাহাড় এবং নদী এবং অপর প্রান্তে মূলত টাঙ্গুয়ার হাওরের যে বোটগুলো সেই বোটগুলো এইখানে সারি সারিভাবে দাঁড়ানো। অনেকগুলো বোট এখানে ঘুরতে এসেছে বা অনেকে দুপুরের খাবারের জন্য এই জায়গাতেই বিরতি দিয়েছিল। মূলত পাহাড়ি রাস্তা, তার উপরে বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা খুবই খারাপ, যার কারণে আমাদের যেতে বেশ ভালো কষ্ট হচ্ছিল। তবে এখন আমরা যাচ্ছিলাম লাকমাছড়ার উদ্দেশ্যে। লাঞ্চের পর প্রায় 25 মিনিটের মতো বাইক রাইড করে আমরা পৌঁছে যাই লাকমাছড়াতে। এই জায়গার ভিউটা যথেষ্ট সুন্দর। দুই পাহাড়ের মধ্যবর্তী অংশে ছোট্ট একটা বেলি ব্রিজ টাইপেরও ব্রিজ রয়েছে, যা দেখতে সুন্দর। এবং এই জায়গাতে বেশ কিছু লাল পতাকা রাখা ছিল। আমাদের ড্রাইভার সাহেব তার অতিক্রম করতে চায়নি, তবে অনেকেই এই পথ মানে মূলত যে লাল পর্দা লাগানো তা অতিক্রম করে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। আর এই হলো সেই বেইলি ব্রিজটা। তবে এই জায়গার ভিউটা সত্যি মনোমুগ্ধকর, কেননা যখন মূলত পাহাড়ি ঢলগুলো আসে শুনেছি এই জায়গা দিয়ে এই ঢলগুলো বেয়ে নিচে পড়ে। আর এই হলো বিএসএফ এর ক্যাম্প, আর এখানেও বেশ কিছু লাইটিং এর ব্যবস্থা রাখা ছিল, অর্থাৎ এই লাইটিং গুলো এবং উপরের যে ঘরগুলো সেগুলো সবগুলোই ভারতীয়। প্রায় 20 মিনিটের মতো এই জায়গাতে সময় অতিবাহিত করে আমরা আবারও চলে আসি নীলাদ্রি লেকে। তবে নীলাদ্রি লেকের এই মুহূর্তের ভিউটা বেশ ভালোই ছিল, এক পাশে উঁচু উঁচু টিলা এবং অপর প্রান্তে নদী। তবে এখন বেশ ভালো রোদ উঠেছে, বৃষ্টির পরে রোদ, বেশ ভালো তাপও রয়েছে। তবে এই জায়গার পয়েন্টটা বা ভিউ পয়েন্টটা যথেষ্ট সুন্দর, তবে একটু রিস্কি ছিল আসলে, মূলত যেহেতু বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। এই জায়গাতে বোট রাইড এবং কায়াকিং এর ব্যবস্থাও রয়েছে, যারা আপনারা বোট রাইডিং অথবা কায়াকিং করতে চান তারা এই জায়গা থেকে করতে পারবেন। নীল আকাশ আর সবুজ পাহাড়ের যে মেলবন্ধন তা মূলত এইরকম ফাঁকা জায়গাতে না আসলে কখনোই আপনি বুঝতে পারবেন না। তবে আকাশ যে কতটা নীল হতে পারে তার সঠিক উদাহরণ মূলত পাহাড়ি এলাকাগুলো। পাহাড়ি অঞ্চলগুলোতে আকাশ এত পরিমাণ পরিষ্কার থাকে যা আমরা কখনোই ঢাকা শহর বা অন্যান্য বড় বড় সিটিগুলোতে দেখতেই পাই না। নীলাদ্রি লেকেও 5 থেকে 7 মিনিটের একটা বিরতি নিয়েছিলাম এবং এই বিরতির পরে আমরা রওনা হয়ে যাই আবারও শিমুল বাগানের উদ্দেশ্যে। তবে এই শিমুল বাগানে একটু প্ল্যান হচ্ছে বেশ কিছুক্ষণ বসবো, কেননা এখন যেহেতু প্রায় বিকাল 4টা কাছাকাছি, ওইখানে প্ল্যান আসলে পুরো সন্ধ্যাটা ওই জায়গাতেই দেখবো। তবে এই জায়গার রাস্তার অবস্থা এতটাই বাজে, আসলে এখানে আসলে কোনো পাকা রাস্তা ছিল না, পুরোটাই মাটির তৈরি রাস্তা। আর এই মাটিগুলো যেহেতু অনেকটাই পিচ্ছিল বা কর্দমাক্ত, এর মধ্যে হয়েছে বৃষ্টি, যার কারণে বেশ ভালো কষ্ট হচ্ছিল আমাদের যিনি বাইকার ছিলেন তার। তবে আমি যা দেখলাম সুনামগঞ্জে যারা মূলত বাইক ড্রাইভ করে বা এরকম প্যাসেঞ্জার নিয়ে ঘুরে বেড়ায় তারা বেশ ভালো এক্সপার্ট হয়ে থাকে। তবে এই রাস্তাটা একেবারে নদীর ঘাট পর্যন্ত একই রকম, অর্থাৎ বেশ কিছু জায়গাতে পানি রয়েছে, আবার কোথাও কোথাও একেবারে কর্দমাক্ত রাস্তা। এই জায়গাতে একটা ব্রিজ তৈরি হচ্ছে, তবে এটি এখনো কমপ্লিট হয়নি। এই ব্রিজটি কমপ্লিট হলে হয়তো শিমুল বাগান যেতে আর তেমন একটা হ্যাসেলই থাকবে না। এই জায়গাতেও ছোট্ট একটা নৌকা রয়েছে, এই নৌকা পার হয়ে মূলত শিমুল বাগানে যেতে হবে। তবে এই জায়গার ভিউটা আমার কাছে ওয়ান কাইন্ড অফ বাংলার কাশ্মীর মনে হচ্ছিল, এতটাই সুন্দর এর চারপাশটা।
নদীর এপার থেকেই মূলত আমরা দেখেছিলাম শিমুল বাগানটাকে, যথেষ্ট সুন্দর, আর ভেতরের দিকে বেশ কিছু ঘোড়াও ঘোরাফেরা করছিল। তবে আমরা যেই মুহূর্তে নৌকায় উঠেছিলাম তখনই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় এবং নদী পার হওয়ার পরে বৃষ্টির মাত্রা এতটাই বেড়ে যায় যে ওই মুহূর্তে আর ভিডিও করার সুযোগ ছিল না। তবে এই পার থেকে এতটাই সুন্দর আর গর্জিয়াস লাগছিল মূলত শিমুল বাগানটা, খুবই ইচ্ছে ছিল এর ভিতরে প্রবেশ করার, কেননা এটি মূলত এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান। তবে যেই মুহূর্তে আমরা শিমুল বাগানের গেটে পৌঁছাই সেই মুহূর্তে শুরু হয় তুমুল বৃষ্টি। তাই আর ভেতরের দিকে প্রবেশ না করে আমরা একেবারে নদীর কাছাকাছি চলে যাই একটা চায়ের টং দোকানে। এই ঘাটেও যে নৌকা, সেই নৌকা পার হতো 10 টাকা এবং যাদের বাইক ছিল তাদের পার হতে আরো অতিরিক্ত 10 টাকা, মোট 20 টাকা লাগছিল এই জায়গাটা পার হতে। তবে আমরা মোটামুটি যখন বৃষ্টি একটু কমে গিয়েছে সেই মুহূর্তে কিছু ফুটেজ নিয়েছিলাম, সেটি মূলত এই মুহূর্তে দেখাচ্ছি। যে জায়গাতে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পিছন পাশেই রয়েছে মূলত শিমুল বাগানের দরজা। তবে ওই দিকে না যেহেতু একেবারে নদীর ঘাটে চলে গিয়েছিলাম, আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। আমরা একেবারে নদীর ক্লোজলি যে টং দোকানটা সেখানে বসে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় অতিবাহিত করি। নদীর নীল পানি, দূরের ওই পাহাড় পুরোটাই মেঘে আচ্ছাদিত, সব মিলিয়ে একটা স্বপ্নময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। তবে অনেকগুলো বোট, যে বোটগুলোতে আসলে সবাই টাঙ্গুয়ার হাওর ঘুরে বেড়ায়, সেই বোটগুলো অনেকগুলো এই জায়গাতে যাত্রা বিরতি দিয়েছিল। আর আমরা এইরকম এক কাপ চায়ের স্বাদ নিতে নিতে এই বোটের পাশাপাশি এই বৃষ্টিটাকে উপভোগ করছিলাম এই জাদুকাটা নদীর পাড়ে বসেই। তবে সুনামগঞ্জ ভ্রমণ হোক আর এই টাঙ্গুয়ার হাওরই ভ্রমণ হোক না কেন, তবে শেষ বিকেলের সময়টা যদি এই জায়গাতে অতিবাহিত করা যায় তা আসলেই পুরোটা জীবন স্মৃতিতে গাঁথা থাকবে। এতটাই মনোমুগ্ধকর এই জায়গার পরিবেশ এবং এতটাই শান্ত ছিল চারপাশটা। ঢাকা থেকে সুনামগঞ্জ এই পুরোটা রাস্তা আপ ডাউনে আমরা স্লিপার বাস নিয়েছিলাম। এই স্লিপার বাস ছাড়া আমাদের পুরোটা দিন ঘুরতে মাত্র 500 টাকা খরচ হয়েছিল। যেহেতু আমরা একটা বাইক ভাড়া করে নিয়েছিলাম, এই বাইকের ভাড়া 1000 টাকা, আমরা একটু দামাদামি করে নিয়েছিলাম। আর যেহেতু আমরা দুজন ছিলাম তাই আসলে 500 টাকা করে পার হেড করেছে। আর দুপুরের খাবার, নাস্তা, এগুলো বাবদ আমাদের সব মিলিয়ে এক একজনের 2 থেকে 250 টাকা মাত্র গিয়েছিল। তো সেই ক্ষেত্রে বলা চলে ঢাকা সুনামগঞ্জ আপ ডাউন দুপুর, সকাল এবং বিকালের স্ন্যাক্স বাদে মাত্র 500 টাকায় আমরা সারাটা দিন 5 থেকে 6টা স্পটে ঘুরেছি। আনুমানিক ঘড়ির কাঁটা প্রায় 5:45 সেই মুহূর্তে আমরা রওনা করি আবারও জাদুকাটা নদী অতিক্রম করে সুনামগঞ্জ শহরের উদ্দেশ্যে, কেননা আমরা আজ রাতে আবারও ফিরে যাব ঢাকার উদ্দেশ্যে। আর যেই মুহূর্তে আমরা জাদুকাটা নদী অতিক্রম করছিলাম এই মুহূর্তে আকাশেও বেশ ভালো মেঘ জমছিল, একে মেঘ, দ্বিতীয়ত সন্ধ্যা হচ্ছিল। সব মিলিয়ে পরিবেশটা মোটামুটি অনেকটাই নিস্তব্ধ চারপাশটা। বর্তমানে আমাদের সামনে একটা বোট রয়েছে, এই বোটটি মূলত একটি এসি বোট। আর এই এসি বোটটি আমার দেখা সর্বপ্রথম এত লাক্সারিয়াস বোট। অর্থাৎ আমি যদিও টাঙ্গুয়ার হাওরে এসেছি 2 থেকে 3 বার, এই টাইপের লাক্সারিয়াস বোট আমার চোখে খুবই কম পড়েছে। যদিও শুনেছি যে এই বোটটিতে আজকে আমার ঘুরে বেড়ানোর কথা ছিল, অর্থাৎ ভেলা, সেটি নাকি অনেকটাই উন্নত এবং অনেকটা লাক্সারিয়াস। যেহেতু আমি নিজ চোখে সেটিকে দেখিনি, আমার চোখে মনে হয়েছে এটি সবচেয়ে বেস্ট বোট। সব মিলিয়ে পুরোটা দিন বেশ ভালো কেটেছে এবং অনেকগুলো পর্যটনীয় স্থান ঘুরে বেরিয়েছি। তবে যাদের বাইকে লম্বা সময় বসে ভ্রমণ করার অভিজ্ঞতা নেই, তারা যদি এই রকম বাইকে লম্বা সময় ধরে ভ্রমণ করেন সেক্ষেত্রে কোমর বা পা ব্যথা হয়ে যেতে পারে। আর যদি বৃষ্টি থাকে সেক্ষেত্রে প্যান্ট, জুতা সবকিছু কাদায় ভরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ভ্রমণ শেষ করে সুনামগঞ্জ শহরে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা 6:30 হয়ে গিয়েছিল। আমাদের যিনি বাইকার ছিলেন তার মুখ থেকে চলুন শুনে নেওয়া যাক আমরা আজ সারাদিন কোন কোন জায়গাগুলো ঘুরে বেরিয়েছি। আমরা আজকে যে আপনাদের সুনামগঞ্জ ঘুরলাম, কই ঘুরলাম? প্রথমে আমরা লাউড়িগড় হয়ে গেলাম, লাউড়িগড় হয়ে প্রথমে গেলাম লাউড়িগড় বলতে বারিকাটিলা পার হয়ে তারপর আমরা গেলাম নীলাদ্রিতে। নীলাদ্রির আগে তারপর লাঞ্চ হইল এখানে দুপুরে লাঞ্চ হওয়ার পরে আমরা গেলাম লাকমাছড়া থেকে আবার আস্তে আস্তে ওইখানে গিয়ে ব্যাক করে শিমুল বাগান হয়ে জাদুকর নদী হয়ে তারপর আবার ঘুরে আবার সুনামগঞ্জ। এই হচ্ছে আমাদের আজকের ট্যুর। আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো। 01315844947। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।